এই দেশের বেশিরভাগ মানুষ জানেই না রাজনীতি কী, গণতন্ত্র কাকে বলে। শহরে একটু আধটু সচেতনতা থাকলেও গ্রামের দিকে রাজনীতি মানে মন্ত্রীর ছেলে মন্ত্রী হওয়া, আর নির্বাচনের আগে যে পক্ষ বেশি পান সিগারেট দেবে তাকেই ভোট দেওয়া ন্যায্য মনে করে। গ্রামের চাষের দোকানগুলোতে রাজনৈতিক চর্চা হয় ভোটের এক সপ্তাহ আগে থেকে আর নির্বাচনের 2 দিন পর পর্যন্ত। বাকি মাস চলে মান্নার ছেলে মান্না কিভাবে ফিরে এসে প্রতিশোধ নিল, শাবানা কিভাবে সেলাই মেশিন চালিয়ে কোটিপতি হয়ে ধনী বোনকে দেখিয়ে দিল, জসিম যেভাবে লটারি জিতল আর রাজ্জাকের অহংকারী ছেলেরা তাকে ঘরছাড়া করলো। এসব রসালো সিনেমার আলাপ কিংবা পাড়া প্রতিবেশীর কার ঘরে কি চলছে, কে পরকীয়া করলো, কার মেয়ের বয়স বেশি কিন্তু বিয়ে হচ্ছে না, এইসব পরনিন্দা করেই তারা তৃপ্তির ঢেকুর তোলে। আর মহিলারা তো দিনরাত বুঁদ হয়ে থাকে বিদেশি সিরিয়ালে। কলেজ ভার্সিটির চিত্র আরও ভয়াবহ। এখানে ছেলেদের একমাত্র উদ্দেশ্য রাজনীতিতে ফেম পেয়ে 5-6টা গার্লফ্রেন্ড পটানো, আর মেয়েদের কাছে কোন রাজনৈতিক ভাই বেশি জনপ্রিয় তাদের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া। এই জন্যই এই দেশে সঠিক রাজনৈতিক চর্চা হয় না, কারণ দেশের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে নেতা বড়, আর নেতা তার স্বার্থে কর্মীদের মিসইউজ করে থাকে। যত প্রকার অসামাজিক কাজ, লুট, খুন, দখলদারি সব করে এই কর্মীদের জোরেই। কর্মীরা যদি সচেতন হতো, নেতার চেয়ে দেশের স্বার্থ আগে ভেবে অর্ডার পালন করত, তবে নিশ্চয়ই এই হাল হতো না। নেতারাও এই নেতাগিরি দেখাতে পারত না। একটানা বলে থামল জিয়ানা। সব মানুষ তার দিকে ঘুরে তাকায়। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে তাকে নিয়ে। কলেজের নতুন বিল্ডিং উদ্বোধনে চেয়ারম্যান সাহেব তরুণদের কাছে পরামর্শ চাইলে কেউ যখন কোনো সাড়াশব্দ করল না, তখন জিয়ানা উঠে উক্ত কথাগুলো বলে। সবার আগে আলহাজ মামুন ইসলাম নিজেই হাততালি দিলেন। তার দেখাদেখি হলরুমের বাকিরাও তালি দিয়ে ভরিয়ে দিল। কী নাম তোমার মামুনি? চমৎকার কথা বলেছ। এখন আমি যদি বলি, এই দেশে মেধাবীরা রাজনীতির মতো কঠিন রাস্তা বেছে নেয় না বলেই মেধাহীন অযোগ্যরা আসে, এটা কি ভুল হবে? হবে না। এই ধরো, আমি তোমাকে বললাম তুমি রাজনীতিতে যোগ দাও, দেবে কি? অবশ্যই দেব, যদি এইটুকু নিশ্চিত করেন আপনার পর আপনার পুত্রদেরকেও চেয়ারম্যান হবে না। কারণ একজন মেধাবী তার মেধা দিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চায়, কিন্তু রাজনীতিতে সর্বোচ্চ স্তর অনেক আগেই পরিবারতন্ত্র দখল করে রেখেছে বলেই মেধাবীরা সেদিকে যায় না। আর যাই হোক, একজন মেরুদণ্ডওয়ালা মানুষ নিশ্চয়ই কারো গোলাম হতে চাইবে না। সবাই মুখ চাচাই করছে। চেয়ারম্যানের জবাবে হল নীরব হয়ে গেল। দীর্ঘদিন একটা প্রথা চলে আসলেই যে সেটাই চলতে থাকবে এমনটা না। এই দেশে রাজার ছেলে রাজা আর প্রজার ছেলে প্রজা হয় একমাত্র পৃষ্ঠপোষকতার কারণে। অন্যরা এগিয়ে আসে না দেখেই রাজা নিজ রাজ্যের চিন্তায় নিজের সন্তানকে উপযুক্ত করে গড়ে তোলে। খুব বেশি দূরে না, এই দেখো, আমার পরে আমার ছোট পুত্র নিবিড়ের মতো এই এলাকায় কেউ রাজনীতি বোঝে বলে আমি মনে করি না। তোমার কাছে আছে এমন কেউ? সেটা আপনার বেশি জানার কথা না। পার্টিতে যত কর্মী আছে সেখানে কে যোগ্য আর কে অযোগ্য একজন লিডারের চেয়ে কে ভালো বুঝবে? আমাদের দেশে একজন রেসলিং ডোনার কখনো প্রধানমন্ত্রী হতে পারবে? কিংবা প্রধানমন্ত্রীর সন্তান কি কোনো ক্যাফেতে ওয়েটারের কাজ করবে? সিস্টেমের যে গণ্ডগোল, আমি সেটার কথাই বলেছি। তোমার সঙ্গে আমার আড্ডা জমবে মেয়ে, তোমাকে আমার বাসায় দাওয়াত রইল। আজ এখানে এভাবে কথা বলে আমার মন ভরছে না, বলে তিনি স্টেজ থেকে নেমে আশরাফকে ইশারা করলেন খোঁজ নিতে। স্যার, এই মেয়েটার কথাই বলেছিলাম, রাফিন স্যারের সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিল। মামুন ইসলাম আরেকবার তাকালেন জিয়ানার দিকে, তারপর বললেন, আশরাফ, পাত্রী দেখো। বারুদ আগলে বসে থাকা উচিত না। 1 সপ্তাহ সময় দিলাম। প্রোগ্রাম আরও কিছুক্ষণ চলবে, কিন্তু জিয়ানার এক জায়গায় বেশি সময় মন টিকে না। ছটফটে স্বভাবের কারণে হলরুম থেকে বের হয়ে এলো, কিন্তু চেয়ারম্যানের গাড়ির সামনে নিগ্রো গার্ড দেখে তার ভ্রু কুঁচকে গেল। ফটাফট ফোন বের করে সেলফি নেওয়ার ভান করে ব্যাক ক্যামেরায় গার্ডদের ছবি তুলে নিল। ফোন বন্ধ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ তার কোনোই শক্ত করে ধরে টেনে হলরুমের পেছনে নিয়ে যেতে লাগে। জিয়ানা না ঘাবড়ে শক্তি বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে পা মেলাচ্ছে। একটা চিপা জায়গায় এসে তাকে ছেড়ে দেয়।
কিন্তু হাত ছাড়ার পর দানবীয় হাত দিয়ে 2 গাল একসঙ্গে চেপে ধরায় তার ঠোঁট মাছের ঠোঁটের মতো বের হয়ে এলো। এমন সিরিয়াস মুহূর্তে নিজের চেহারার কথা মনে পড়ে ফিক করে হেসে দেয় জিয়ানা। হঠাৎ আক্রমণে কোনো মেয়ে না ঘাবড়ে বরং হাসছে দেখে নিবিড় নিটল চোখে তাকিয়ে রইল তার মুখের দিকে। আপনি কি আমার প্রেমে পড়ে গেছেন কাবলিওয়ালা? দেখুন, আগেভাগেই বলে দিচ্ছি, পোশাক আশাকে আধুনিক মেয়ে হলেও আমি ওইসব প্রেম টেমে বিশ্বাসী না। যদি করতেই হয় বিয়ে করব। আর সব জামাইয়ের জন্য তোলা। এইভাবে চিপায় আনবেন না। আমার আবার মুখ হাত পা সব চলে। ভুলে থার্ড লাইন বরাবর মেরে টেরে দিলে প্রতি রাতে আর কোনো রমণী তো দূরের কথা, কোনো রমণও কাছে আসবে না বলে আবার হাসল। তোমার সাহস দেখে দিন দিন আমি অবাক হচ্ছি। এতদিন ভাবতাম তুমি যথেষ্ট বিচক্ষণ একটা মেয়ে, কিন্তু তোমার আসলে কোনো বাস্তব জ্ঞান নেই। ঝোঁকের বশে সব বলা আর করা তোমার কাজ। চেয়ারম্যান সাহেব বের হওয়ার সময় তাকে সরি বলবে, এর বাইরে আর কোনো শব্দ না। তার গার্ডদের যে ছবি তুলেছ সেটাও ডিলিট করো। ফোন দাও, কুইক। জিয়ানা খেয়াল করলো নিবিড় তার দিকে তাকিয়ে কথা বলছে না। দুই প্রকার লোক চোখের দিকে তাকিয়ে কথা বলে না। এক, যারা কিছু লুকিয়ে কথা বলে, দুই, যারা মিথ্যা বলে। এই মুহূর্তে নিবিড়কে দেখে মনে হচ্ছে না সে মিথ্যা বলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জিয়ানা বলল, গার্ডগুলো সাইজ, হাইট আর পোশাক দেখে ভালো লেগেছে তাই ছবি নিয়েছি। এতে এত রিয়্যাক্ট করার কি আছে? এক্ষুনি ডিলিট করছি। সে গ্যালারি থেকে ছবি ডিলিট করলো। নিবিড় ফোন নিয়ে রিসাইকেল বিন থেকেও ডিলিট করলো। পড়াশোনা করতে এসেছো, সেটা করে এই এলাকা থেকে বিদায় হবে। অন্য কিছুতে এত মাতব্বরি করতে যেও না। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট ওয়ার্নিং, মনে থাকবে? জিয়ানা মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝালো। মনে থাকবে না। এই ওয়ার্নিংয়ে না গিয়ে সে বলে বসলো, আপনার নামের সঙ্গে আপনার কাজের মিল নেই। নিবিড় মানে কঠিন, কিন্তু আপনার চেহারা স্বচ্ছ জলের মতো। সুরমা কাবলি পরে যতই ঢং ধরেন, ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় সব নাটকের স্ক্রিপ্ট। ওয়ার্নিং দেওয়ার জন্য শুক্রিয়া বলে বের হয়ে যায়। পেছনে বিমূর্ত নিবিড় দাঁড়িয়ে রইল। তাকেও কেউ পড়তে পারবে এই ভণ্ড দুনিয়ায়, সেটা কাল পর্যন্ত অবাস্তব ঠেকলেও আজ যেন চরম বাস্তব। জিয়ানা মেইন গেটের কাছাকাছি যাওয়ার আগেই কেউ জিউ বলে ডাকলো। পেছনে ফিরে দেখে রাফিন ইসলাম দ্রুত পায়ে হেঁটে আসছে। কাছে এসে বলল, বাবা তোমার খুব প্রশংসা করলো। এই ক্যাম্পাসে এমন লাউড ভয়েস কোনো ছেলেরই নেই। সেখানে মেয়ে হয়ে তুমি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ। বলতে হাত থেকে সাইকেল নিয়ে নিজে উঠে বসে জিয়ানাকে পেছনে বসতে বলল। কাল বিলম্ব না করে জিয়ানা উঠে বসল। স্যার, আশেপাশে নদী বা খালটায় পিছু থাকলে সেদিকে চলুন। তার গলা বেশি মলিন। রাফিন কোনো কথা না বলে সেদিকেই চলল। নিবিড় তাদের ঠিক পেছনে পেছনে গিয়ে টং দোকানে করিম চাচাকে চা দিতে বলল। পরক্ষণেই চেঁচিয়ে ওঠে, কিসের চা বানাচ্ছ? চা কি বাগানে পয়দা করে নিয়ে আসতেছো? 1 ঘন্টা লাগে চা বানাতে? করিম চাচা বুঝলো আজ বাপজানের মাথা গরম, তাই দ্রুত হাত চালায়। সরু এক মরা নদীর বাঁকে অরুণের বিদায়ের বেলা মন কেমন করা সময়টাতে সবকিছু বিষাদময় লাগছে জিয়ানার। অদূরে পাখির দল ক্লান্ত শান্ত হয়ে সারাদিনের পর আপন নিরে ফিরে যাচ্ছে। তার আজ ফিরতে মন চাচ্ছে না। মনে হচ্ছে অদৃশ্য শেকড় গজিয়ে গেছে। এখান থেকে আর নড়তেই ইচ্ছে করছে না। বেশ অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর রাফিন নিজেই জিজ্ঞেস করলো, মন খারাপ? জিয়ানা মাথা নেড়ে না বলল। তাহলে? খারাপ মানুষকে খারাপ আর ভালো মানুষকে ভালো দেখতেই আমরা অভ্যস্ত, কিন্তু যখনই একজন খারাপ মানুষ ভালো আচরণ শুরু করে, ব্যাপারটা আমরা সহজে কেন নিতে পারি না স্যার? ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো জিয়ানা। মানব মস্তিষ্ক খুবই জটিল। ছোট একটা অংশ শরীরের, কিন্তু সারাটা শরীর চালায়। তার ফাংশন সে নিজেই মাঝে মধ্যে বুঝতে পারে না বলেই এমনটা হয়। অতি স্বাভাবিকভাবে নিলে দেখবে কিছুই না ব্যাপারটা, কারণ রক্ত থেকে শুরু করে প্রতিটা নিউরনে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাহলে মানুষের স্বভাবের পরিবর্তন সেখানে অতি স্বাভাবিক না? সারাদিন শেষে এই সময়টাতে আমার খুব বিষণ্ণ লাগে, জিয়ানা এক মনে বলে। আজ লাগার কারণ? আজ কি কোনো বিশেষ দিন যে লাগবে না? আমি পাশে আছি, তবুও বিশেষ না? ফিল্মি কিংবা কবি সাহিত্যিকদের মতো তো আমি না, তাই আমার কাছে বিশেষ মানুষ আছে বলেই যে বিশেষ মুহূর্ত এটা মনে হয় না। তাহলে স্বীকার করছো আমি বিশেষ কেউ? অস্বীকার করব কেন? আচ্ছা স্যার, আপনার বয়স কত? বলবো না, পরে তুমি বয়সের দোহাই দিয়ে কেটে পড়বে। আপনার ছোট ভাই যদি হয় বুড়ো আদু ভাই, আপনার কম করে হলেও 30।
জিয়ানা রাফিনের দিকে তাকিয়ে প্রশ্ন করে। আমার ৩১ আর নিবিড়ের ২৯, আর সে আমার আপন ভাই না। ওয়েট, হোয়াট? আপনি তো আমার স্যার আঙ্কেল। দাঁড়িয়ে প্যান্ট ঝেড়ে বলল জিয়ানা। হো হো করে হেসে দিয়ে রাফিন বলল, তুমি যখন ক্লাস 9-এ তখন আমি মাস্টার্স করছি, এতদিনে এই কথা বলছো? ভেরি ব্যাড জিও। জিয়ানা ২ হাত জোড়া করে বলল, মুঝে ক্ষমা কর দো শিক্ষক জি। দিনের শেষ আলোয় রাফিন জিয়ানার দিকে তাকিয়ে তার দুষ্টুমাখা মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি জিয়ানা? জিয়ানা একটু ইতস্তত করে বলল, স্যার আমি এইসব সম্পর্কে বিশ্বাস করি না। প্রণয় ঘটিত এই সম্পর্কগুলো একদম কচুপাতার পানি, আজ আছে কাল নেই। ফালতু ইনভেস্টমেন্ট। আপনি নিজেকে দিয়েই দেখুন। সানজানা আপু প্রায় এসে গদগদ হয়ে আমাদের দেখাতো আপনার দেওয়া শাড়ি, চুড়ি আর নানা গিফট, কিন্তু সেগুলো নিশ্চয়ই এখন তাকে লুকিয়ে রাখতে হয়, কিংবা সেই জিনিসগুলোই তার হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করে। আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরে ফিল করতে চাই একজন পুরুষের সান্নিধ্য কেমন লাগে। আপনার অনুরোধ রাখতে পারলাম না, দুঃখিত। আবেগের বয়সে কেউ এইভাবে ভাবতে পারে? পারে না। যারা পারে কিংবা একটু প্র্যাকটিক্যাল চলে তাদের কিন্তু পরবর্তী জীবনে সত্যিই কষ্ট কম হয়। রাফিন নিজেও এক যুগ বড় হয়ে আজ এই ছোট্ট মেয়েটার কাছে কঠিন বাস্তবতা শিখল, আর একবার প্রেমেও পড়ল। রাফিনের দৃষ্টি দেখে জিয়ানা বলল, স্যার আপনি কি ওইসব পুরুষদের মতো উল্টাপাল্টা কিছু ইমাজিন করছেন? প্লিজ এইভাবে তাকিয়ে থাকবেন না। শুকনো কাশি শুরু হলো রাফিনের। তোমার মুখে কিছু আটকায় না জিউ? এইভাবে কেউ বলে? মাথা নেড়ে না করে বলল, যাহা সত্যি তাহাই বললাম। পুরুষ এক আজব জিনিস মাইরি। বিচক্ষণ মস্তিষ্ক নারীসঙ্গ পেলে ভোঁতা মস্তিষ্কে পরিণত হতে কালক্ষেপ করে না। আমার এখন যেতে হবে, আজ নিশ্চিত শাস্তি খাবো। বলেই সাইকেলের কাছে গেল জিয়ানা। আমি তোমাকে পছন্দ করি জিয়ানা হক। শুধু পছন্দ না, ভালোবাসি অনেক বেশি। সেই পড়ার টেবিলে বসা বাচ্চা মেয়েটার ভোলাভালা চেহারা আমার মন মস্তিষ্কে সিল মেরে দিয়েছে। কতবার বহুবার তাকে সরাতে গিয়েও যে সরেনি। তার কাপা হাতে লেখা সেই চিরকুট আমাকে ঘুমাতে দেয়নি। প্রচণ্ড সুন্দরী এক প্রেমিকাও আমাকে ভুলাতে পারেনি। আজ আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এমন পাগল উদ্ভট স্ট্রেট ফরওয়ার্ড মেয়েটাকেই আমি এতকাল ভালোবেসে এসেছি, কোনো প্রতিদান ছাড়াই, যার জন্য মন আর মস্তিষ্ক দুটোই অপেক্ষা করেছে। প্লিজ আমার সঙ্গে সহজ হও। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। প্রেমে পড়লেই তাকে বিয়ে করতে হয় না স্যার। সমরেশ মজুমদার কি বলেছেন জানেন? প্রেম হচ্ছে বেনারসি শাড়ি, যাকে আপনি তুলে রাখবেন যত্ন করে, মাঝে মধ্যে নামিয়ে রোদে দেবেন, আবার আলমারিতে তুলে রাখবেন। কিন্তু বিয়ে হচ্ছে পাট ভাঙা তাঁতের শাড়ি, যাকে প্রতিদিন গায়ে জড়ানো হয়, ধোয়া হয়, রোদে শুকোনো হয়। দিন শেষে সেটার চেহারা মলিন আর রুক্ষ হয়ে যায়। একটু আগে না বললে কবি সাহিত্যিকদের মতো না তুমি? এখন আবার পাল্টি কেন? জেনিয়াপুর বিয়ে হোক, যদি অপেক্ষা করতে পারেন আমার আপত্তি নেই। আর আপনার এখন আব্বু ডাক শোনার বয়স, পারলে বিয়ে করে দাওয়াত দেন। তবুও এই লেমন জুস মার্কা প্রেম প্রীতি আমার পক্ষে সম্ভব না। বলে সাইকেলে প্যান্ডেল মেরে চলে গেল জিয়ানা। রাফিন নরম ঘাসে শুয়ে পড়ল। এক অদ্ভুত পিচ্চির প্রেমে পড়েছে সে, জেনাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কি অদ্ভুত মানব হৃদয়! উল্কি বা ট্যাটু যেটাই বলা হোক, বর্তমানে পশ্চিমাদের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও জনপ্রিয় একটা শিল্প। ইসলামে হারাম। সুই টাইপ একটা মেশিন দিয়ে শরীরের চামড়াতে ক্ষত করে বিভিন্ন রং দিয়ে স্থায়ীভাবে একটা নকশা করাই হলো ট্যাটু। রাজধানীর ধানমন্ডির ট্যাটু আর্টিস্ট প্লাস অ্যানালিস্ট লুনা পয়েটসের বাসার সামনে দাঁড়িয়ে আছে জিয়ানা। ভার্সিটির ফ্রেন্ড মুনের অপেক্ষায় সে। নকশাল সীমানা প্রাচীরের ফাঁক দিয়ে ভেতরের সৌন্দর্য উকিঝুঁকি দিচ্ছে। বড়লোকদের বড় ব্যাপার, বাড়ির সামনে বিরান ভূমি, অথচ এই এলাকার এই ইঞ্চি জায়গার দাম কত হতে পারে জিয়ানা মনে মনে হিসেব করছিল। তখনই পেছন থেকে কেউ মাথায় টোকা দিল। ঘুরে দেখল ছাই রঙের কামিজ, সাথে মস্ত ঢিলা ডেনিম প্যান্ট, গলায় গামছা প্রিন্টের ওড়না, আর মাথায় পাগড়ি, কপালে 4 টিপ দেয়া উজ্জ্বল শ্যাম এক কন্যা নিজের গজদন্ত বের করে 180 ডিগ্রি কেলিয়ে দাঁড়ানো। দেখে মনে হবে ন্যাংটা বাবার মাজার থেকে উঠে আসা কোনো ভণ্ড মুরিদ। সেসব সাইডে রেখে জিয়ানা জিজ্ঞেস করলো, কিরে মহিলা, এত দেরি করলি কেন?
আরে ক্যাম্পাস থেকে এখানে আসতে সময় লাগে না? তো কি করবি ট্যাটু আর্টিস্ট দিয়ে? তোর কি নতুন বাতিক উঠেছে ট্যাটু করার? হপ বেডি, ভেতরে চল পরে বলছি। আব্বে জিউ দেখ কুত্তা হইতে সাবধান। জিয়ানা ফুটপাত থেকে একটা ইটের টুকরা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কোথায়? আরে গাধি, বাড়ির ভেতরে কুত্তা আছে। এইসব বড়লোকদের কুত্তাগুলা হ্যাব্বি হারামি টাইপ ভাবওয়ালা হয়। ভাব তো হবেই, এমন ডুপ্লেক্স বাড়িতে থাকে। তোর আমার মতো গরিব নাকি ঢুকতে দিবে ভেতরে? আমরা দেখতেই কেমন গরিব না রে? জিয়ানা নিজের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস, কিন্তু আমাকে কেমন জঙ্গল লাগছে দেখ। লাইফের ফার্স্ট মনে হচ্ছে চারুকলায় পড়লেই এমন ঢং ধরতে হবে নাকি। ঢুকতে দিবে চল। ওনার এক আত্মীয়ের বাচ্চাকে আমি প্রাইভেট পড়িয়েছি। দারোয়ানকে পরিচয় দেওয়ার পর ভ্রু কুঁচকে জিয়ানাদের দেখল বারবার। এই বাড়িতে সবাই প্রবেশ করে দামি গাড়ি করে, এমন গরিব মনে হয় ওরাই। ঢুকে মন একটু কাচুমাচু শুরু করলো কুকুরের ভয়ে। গার্ডেনের এক সাইডে দুইটা জার্মান শেপার্ড বাঁধা, তাদের দিকে জিহ্বা বের করে তাকিয়ে। এদের সাইজ আমাদের দেশি কুকুরের চেয়ে বেশ বড়। বড়লোকদের কুকুর হারামি হয় না, বড়লোকেরা নিজেরাই হারামি। এরা মানুষের বাচ্চার চেয়ে কুকুর বিড়ালের বাচ্চা পালাকে পোষ মনে করে। অথচ আমাদের দেশে দেখ কত লক্ষ শিশু এতিম ঘুরে বেড়াচ্ছে। জিয়ানা হাঁটতে হাঁটতে বলল। বিশাল চারটা পিলারের নিচে এসে মন কলিং বেলে সুইচ প্রেস করলো। মিনিট দুয়েক পর একজন সুরুচি ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। জিয়ানার মনে হলো স্টার প্লাসের কোকিলা মোদির বাসায় ঢুকে গেছে। বাসাতেও এত সেজেগুজে আছে মহিলা। মিডিল ক্লাসরা নিজেদের বিয়েতেও এত জুয়েলারি পরে না। জিয়ানা অবাক হলো তখন ভদ্রমহিলা যখন কথা বললেন। উনি হুট করে ভদ্রলোক হয়ে গেলেন, মানে উনি তৃতীয় লিঙ্গের। তখন জিয়ানার লক্ষ্য হলো সদ্য শেভিং করলে যেমন দেখায় ওনাকেও তেমন দেখাচ্ছে। অধিক মেকআপেও সেটা ঢাকা যায়নি। ভদ্রম পুরুষ হোয়াট এভার। উনি হাই হ্যালোতে না গিয়ে সরাসরি জিয়ানার দিকে তাকিয়ে বলে, বড্ড বাড়াবাড়ি রকমের যৌবনের শরীর তোমার মেয়ে। কি নাম তোমার? সারা জীবন জিয়ানার কথায় মানুষ খাবি খেয়েছে, কিন্তু আজ এই পুরুষের কথায় জিয়ানার কথা কণ্ঠনালীতে আটকে গেল। পাশ থেকে মন হেসে উত্তর দেয়, ওর নাম জিয়ানা হক। ওভারসাইজ ড্রেসেও আপনার চোখ দেখি কোথায় কোথায় চলে যায় মিস। অ্যাম নট মিস লেডি, অ্যাম কমপ্লিট মিসেস। লিভ ইট। কি জন্য এসেছ বলো? অতিমাত্রায় শুদ্ধ উচ্চারণ ওনার কথায়। জিয়ানা নিজের ব্যাকপ্যাক থেকে ডায়েরি বের করে একটা নকশা দেখালো, যেখানে ড্রয়িং করা একটা ব্ল্যাক মাম্বা সাপ মানুষের মাথার খুলি কামড়ে ধরে আছে। তারপর বলল, ভার্সিটির একটা জার্নাল রিপোর্টারের জন্য আমাকে কিছু রিয়েল কাজ করতে হয়েছে। আমি যাদের সার্চ করেছি, আই মিন সিক্রেট ইনভেস্টিগেশন করি, তাদের গ্যাংয়ের কয়েকজন বিদেশি, এবং তাদের নেকে এই ট্যাটুটা দেখি। সামহাউ আমি যদি ভুল না হই, এটা আফ্রিকান ক্যানিবালদের একটা চিহ্ন। লুনা পয়েন্টস একটু নড়েচড়ে বসলেন, তারপর জিয়ানার দিকে তাকিয়ে বললেন, লাইফ রিস্ক আছে। এমন কাজ আমরা শুধু ডিফেন্সের সাথে শেয়ার করি। সিভিলিয়ানদের এইসব কৌতূহল কখনোই ভালো কিছু বয়ে আনে না। তোমাদের বয়স কম, তাই এই ইনভেস্টিগেশন এখানেই স্টপ করে দাও। তারপর নিজের স্বরূপে ফিরে গিয়ে জিজ্ঞেস করলেন, কি নেবে, হট অর কোল্ড? জিয়ানা আর মন একসাথে থ্যাংক ইউ বলে না করে উঠে গেল। জিয়ানা তার উত্তর পেয়ে গেছে। আই থিঙ্ক তোমার কাঠ কোমরে যদি একটা ট্যাটু করো আর শর্ট টপ পরে বের হও, হোল কান্ট্রি বয় উইল গো ক্রেজি ফর ইউ। বলে জিয়ানার কোমরে একটা টোকা দিল। না না, লাগবে না, বিন্দাস আসি এমনিতেই, কারো ক্রেজি ফেজি হওয়ার দরকার নাই, আসি। বলে মনের হাত ধরে টেনে বের করে আনলো। বাহিরে এসে দুইজনই অট্টহাসিতে ফেটে পড়ল। অদ্ভুত নমুনা মাইরি, তুই নরখাদক কোথায় পেলি? এই দেশে এটা অকল্পনীয়। সেকেন্ড ইয়ারে কিসের রিপোর্ট সত্যি সত্যি বলতো? মন ফুটপাতে বসে জিজ্ঞেস করলো। পুরোটাই কৌতূহল থেকে রে। আর্টিকেল লিখতে একটা গল্প বানিয়েছিলাম, ওইটাই কেমন কাজে দেয় সেটা দেখতে এখানে আসা। চল স্টারে খাবো আজ। অন্ধকার বন্ধ ঘরের তালা খুলে প্রবেশ করল নিবিড়ার মামুন ইসলাম। দিনের বেলাতেও আলো চলাচলের কোনো রাস্তা নেই বিধায় ঘুটঘুটে অন্ধকার কক্ষময়।
শিকলের ঝনঝন আওয়াজে বোঝা গেল প্রাণের স্পন্দন। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেওয়ালের জংধরা সুইচবোর্ড খোঁজে। নির্দিষ্ট সুইচ অন করায় কৃত্রিম আলোয় অন্ধকার দূর হলো, কিন্তু নিকষ কালো অন্ধকারের পর তীব্র আলোতে চোখের ক্ষমতা সহনীয় মাত্রায় আসতে কয়েক পল লেগে গেল। আলোতে দৃশ্যমান হলো জীর্ণশীর্ণ কঙ্কালসার এক যুবক ময়লা ফ্লোরে শুয়ে আছে। মামুন ইসলাম কাছে গিয়ে নাকে রুমাল চেপে বলল, গাদ্দারি করার কুফল কেমন লাগছে নীল? বেইমানিটা না করলে আস্ত খোলা আকাশের নিচে ওর মতো জীবন পেতিস। নিবিড়ের দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, স্কাউন্ডেল, ফাক ইউ বাস্টার্ড। বন্দি ভাঙা কণ্ঠে জবাব দেয়, আমার যে কি অসীম ধৈর্য নিবিড় জানিস? বেইমানি করবি জেনেও তোদের ওপর মায়া করি, কি করব বল? আমি আবার কথা দিয়ে কথা রাখি। নীলুফাকে ভালোবাসি বলে তার সন্তানকে এখনো বাঁচিয়ে রেখেছি, আবার আরেক শুঁয়ো বাচ্চাকেও বড় করেছি। সে আবার খুব পালতু, আমার কোনো অর্ডারই হেলাফেলা করে না, শুধু মাল পেলেই খুশি। নিবিড়ের দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল মামুন ইসলাম। নিবিড়ের চোয়াল আর হাতের হাড় শক্ত হয়ে ওঠে, মনে হচ্ছে সবগুলো হাড় ভেঙে বের হয়ে যাবে। দাঁতে দাঁত কামড় দিয়ে সহ্য করে নিচ্ছে সে, একবার শুধু টার্গেটে পৌঁছাক। জ্যান্ত টুকরো টুকরো করবে এই জানোয়ারটাকে আর নিজের জন্মধাত্রীকে। পরক্ষণে আশরাফ মামুন ইসলামকে ডেকে বলল, স্যার, জিয়াউল হক নামের একজন আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি ওয়েটিং রুমে বসিয়ে রাখবো নাকি চলে যেতে বলবো? নামটা শুনে ফট করে উঠে দাঁড়ালো মামুন ইসলাম। নিবিড়কে ইশারায় বের হতে বলে উনি আগে আগে চলে গেলেন। নিবিড় আঙ্গুল দিয়ে কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বের হয়ে গেল, আর নীল নামের বন্দি মুচকি হেসে দেওয়ালে হেলান দিল। মামুন ইসলাম নতমস্তকে দুই হাত উঠিয়ে জিয়াউল হককে জড়িয়ে ধরলেন। চোখের কোণায় পানি জমা হলো। পকেট থেকে রুমাল বের করে মুছে বললেন, এতদিন পর মনে হয়েছে আমাদের কথা। এখানে কিভাবে এলেন? ভুলে নয় তো? সেসব থাক, নীলুর খোঁজ পেয়েছেন কি? আমরা আপনার এলাকায় শিফট হয়েছি কয়েক বছরের জন্য। আমার স্ত্রীর এখানের এক কলেজে পোস্টিং হয়েছে। আর না, পাইনি কোনো খোঁজ। না নীলুফা, না সাগর, আর না রূপক মণ্ডল, কাউকেই আমি পাইনি। আমার আর কত দূর দৌড় বলুন? আপনারাই কিছু পেলেন না? একেবারে যে পাইনি তা না, সেটা তো আপনি জানেনই। সুদূর পাহাড়পুর হাসপাতালে গিয়ে যখন জানতে পারলাম নীলুর বাচ্চা হয়েছে, কিন্তু সে বাচ্চাসহ নীলু উধাও। কোথায় না খুঁজেছি বলুন? কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলেন, আম্মা প্রতিদিন কান্নাকাটি করে ওর জন্য। সবাই চলে গেছে সেটা চোখের সামনে দেখে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু নীলু কোথাও আছে, একদিন আসবে, এই আশায় বেঁচে আছেন উনি। মামুন সাহেব, একটা ইনফরমেশনের জন্য এসেছিলাম। বলুন না ভাই, এত অনুমতির কি আছে? আপনার বাবা আপনাদের সকল সম্পত্তি নীলুফার নামে উইল করে গেছেন। না মানে, আপনারা দুই ভাই থাকতে মেয়ের নামে কেন? এই কারণেও কি নীলুফা নিখোঁজ হতে পারে না? আসলে যৌবনে আমি আর ভাই কিছু ভুল করেছিলাম, সেই রাগ থেকেই আব্বা সব নীলুফার নামে লিখে দেন। ও ও অনেক সহজ সরল ছিল তো? ছিল বলছেন কেন? এখনো তো থাকতে পারে। হকচকিয়ে গেল মামুন ইসলাম, তারপর নজর লুকিয়ে বলল, অবশ্যই আছে। আমিও বিশ্বাস করি আমার বোন একদিন বের হয়ে আসবে। অদূরে নিবিড় দাঁড়িয়ে দেখে গেল মামুন ইসলামের নিখুঁত নাটক। সন্ধ্যার কিছুটা আগে দিনের আলো যায় যায় করছে, আর তিমির আসবে কিনা দ্বিধায় আশেপাশে ঘোরাঘুরি করছে। এমন সময় হনহনিয়ে জিয়ানা ঘরে ঢুকলো। জুতো জোড়া ছুঁড়ে ব্যাগ সোফায় রেখে আব্বু আব্বু বলে ডাকা শুরু করলো। কলেজ থেকে এসে রেস্ট নিচ্ছিলেন আঞ্জুমান। হঠাৎ এমন চিল্লানোর জন্য ধরফরিয়ে উঠে এলেন, কিন্তু এসেই মেজাজ তুঙ্গে উঠে গেল যখন দেখলেন জিয়ানার এক জুতো ড্রয়িং রুমে, আরেক জুতো সদর দরজায়, ব্যাগ সোফায় উল্টে পড়া। উনি তেড়ে গেলেন জিয়ানার দিকে, সেও কম যায় না। ব্রেক করে আঞ্জুমানের পেছনে গিয়ে নিজের হাত দিয়ে ওনার হাত আটকে জড়িয়ে ধরল। আঞ্জুমানের নড়াচড়া বন্ধ হলেও মুখ চলছে। ছাড় জিউ, আজ তোর পিঠের ছাল ছাড়িয়ে দেব, জঙ্গলি কোথাকার। এমন এলোমেলো কেউ থাকে? একটু তো ডিসেন্ট হওয়া উচিত এখন। ছাড় বলছি। আব্বু কোথায় আম্মু? জরুরি দরকার। মারপিট পরে করো, আপাতত খবরটা দেই, না হলে আমার তালগোল পাকিয়ে যাবে। আছে আশেপাশে হয়তো কোথাও, ছাড় আগে। জিয়ানা এক পা পেছনে রেখে হাত ছেড়ে দিয়ে দৌড় দিল রুমের দিকে। আঞ্জুমান হাতের কাছে পেলে সত্যি সত্যি পিঠে ঢোল বাজাবে। জেনির রুম কাছে হওয়ায় সেটাতেই ঢুকে গেল। বিছানায় চার হাত পা চারদিক করে চিত হয়ে শুয়ে প্রশ্ন করল, আপি, প্রেমে পড়লে কেমন লাগে? কেন, তুই প্রেমে পড়েছিস? বুঝি না তো। আচ্ছা, ভাইয়া তোকে জড়িয়ে ধরেছে?
না, আমিই ধরেছি। সজীব একটু ভীতু। ওর বার্থডেতে জড়িয়ে ধরেছিলাম। কেমন লাগে? আমাকে রাফিন স্যার জড়িয়ে ধরতে চেয়েছে। জড়িয়ে ধরার কথা শুনে তোর কি পেটে কখনো প্রজাপতি উড়াউড়ি করেছে, কিংবা মেরুদণ্ডে শীতল শিহরণ বয়ে গেছে? পেটে বড় জোর গ্যাস হয়ে ফুসফুস শব্দ হতে পারে। প্রজাপতি কি পেটে উড়ার জিনিস? আর মেরুদণ্ড যদি সুস্থ স্বাভাবিক থাকে, শীতল শিহরণ কেন বয়ে যাবে? পিঠে একটা কিল দিয়ে জেনি বলে, তুই প্রেমে পড়িসনি গাধি। প্রেম এত সাধারণ জিনিস না, টোটাল স্বর্গীয় একটা অনুভূতি। বি প্র্যাকটিক্যাল লেডি। এইসব গল্প সিনেমায় হয়, বাস্তবে না। হয় যেদিন সত্যি সত্যি প্রেমে পড়বি সেদিন হবে। কিন্তু রাফিন স্যারকে আমার ভালো লাগে। আব্বুর অনুমতি নিয়ে আগাবো কিনা ভাবছি। তুমি কি বলো? ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না জিউ। ভালো লাগা আজ আছে কাল নেই, ভেবেচিন্তে আগা। এমনিতে উনি ডিসেন্ট আর জেনুইনলি জেন্টেলম্যান। একদম তোর উল্টো। আপি ভাইয়াকে আজকাল খুব মিস করি। কাল ইনস্টাতে ভাবি দুইজনের হাতের ফটো দিয়েছে, দেখেছো? ওরা বিয়ে করছে না কেন? একদম ভাবি বলবি না ওই ছাপড়িকে। ওর কুমন্ত্রণায় ভাইয়া নষ্ট হচ্ছে। ভাইয়া কি নাদান, দুধের শিশু? একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার চেয়ে বয়সের ছোট মেয়ের কুমন্ত্রণায় নষ্ট শুধু এই উপমহাদেশেই কেন হয় বলো তো? তা নয় তো কি। ভাইয়ার জিনিসপত্র থেকে শুরু করে এভরিথিং চমৎকার হওয়ার পর গার্লফ্রেন্ডের ব্যাপারে অফিসে চাকরি করাটাকে আমি মেনেই নিতে পারি না। রুমের বাহিরে তখন জিয়াউল হকের কথা শুনে জিয়ানা দফারফা করে উঠে এক প্রকার দৌড়ে সেদিকে গেল। জিয়াউলের হাত ধরে টেনে বেডরুমে এনে আবার ছুটল ড্রয়িং রুমের সোফায় রাখা ব্যাগ আনতে। আঞ্জুমান রান্নাঘর থেকে সাবধান করলেন আস্তে ছুটতে। ধীরে সুস্থে বলে কোনো ব্যাপার জিয়ানার নেই। জিয়াউলকে ডায়েরি বের করে আর ফোনের রেকর্ড থেকে সাউন্ড ক্লিপ অন করে বলে, আব্বু, চেয়ারম্যান মামুন কোনো সাধারণ মানুষ না। উনি তিনজন ক্যানিবেলের পালক। এই যে ওদের ঘাড়ে এই ট্যাটুটা যেন আফ্রিকান নরখাদক গোষ্ঠী তাদের শরীরে বহন করে। যদিও এদেরটা কালার করা, কিন্তু এই চিহ্ন সাধারণ না। আমি ট্যাটু অ্যানালাইসিস লুনা পয়েন্টসের কাছে গিয়ে একটু যাচাই করে এসেছি। যদিও উনি ডিরেক্টলি বলেন নাই কিছু, তবে এটা শুনো। অডিও রেকর্ড শুনে আর নকশাটা দেখে জিয়াউল দাঁড়িয়ে গেলেন। থতমত খেয়ে উনি জিয়ানাকে আগলিয়ে নিল। তারপর বললেন, আম্মু চুপ চুপ, এই বিষয়ে আর কোনো কথা না। যা করার আমি করব, ওকে? তুমি এগুলো কিছুই জানো না, ঠিক আছে? রজার দ্যাট স্যার। বাট ক্যাপ্টেন, আমার আর একটা কথা বলা ছিল, বলি। জিয়াউল শুনল বলে মনে হয় না, তবুও হুঁ বললেন শুধু। কেউ যদি সুসম্পর্ক গড়তে তোমার দিকে 2 পা এগিয়ে আসে, তোমারও কি 2 পা আগানো উচিত না? ভ্রুকুসকে জিয়াউল হক উত্তর দিলেন, সম্পর্কের যদি হালাল দলিল থাকে তবে তুমি 2 পা না 4 পা এগিয়ে যাবে, আর যদি দলিল না থাকে তবে 8 পা পিছিয়ে যাবে। জিয়ানা নিভে গেল যেন। মন আর মস্তিষ্কের দোটানায় ঝুলমান হয়ে নিজের কি করা উচিত বুঝে উঠতে পারছিল না। রুম থেকে বের হয়ে সিদ্ধান্ত নিল নিজেকে সময় দিবে। মৌসুমী মৌয়ের আজ প্রায় 1 মাস হয় বিয়ে হয়েছে, তারই ভাইয়ের বন্ধু সমতুল্য একজনের সাথে। সমুদ্রের পারিবারিক ব্যবসা, একমাত্র ছেলে হয় বিন্দাস লাইফ। মাঝে মধ্যে গিয়ে খোঁজখবর নিলে নেয়, না নিলে নাই টাইপ। আর বাকি সময়ে টোটো কোম্পানির ম্যানেজার। হ্যাঁ, তবে পার্ট টাইম নিবিড়ের বন্ধু কম, ক্রাইম পার্টনার বেশি। সমুদ্র নিজেই বদিকে বিয়ের প্রস্তাব দেয়, তারপর পারিবারিকভাবে বিয়ে হয়। সবই ভালো চলছিল, কিন্তু ইদানিং সমুদ্রের ব্যবহার ভালো লাগে না মৌসুমীর কাছে। এই যেমন রাতে শুধু অন্তর্বাস পরে থাকতে বলবে, সমুদ্র যতক্ষণ রুমে থাকবে ততক্ষণ শরীরে কিছু রাখা যাবে না, আবার স্বাস্থ্য নিয়ে কটু কথা বলবে। পরশু একগাদা রং ফর্সাকারী ক্রিম এনে দিয়েছে। মৌসুমী শ্যামা না, তবে ফর্সাও না। আজ 1 সপ্তাহ থেকে এইসব নানা উদ্ভট আচরণে মৌসুমী বিরক্ত। তাকে তো নিজেই পছন্দ করে বিয়ে করেছে। রাতে খেয়ে মৌসুমী অপেক্ষা করছে সমুদ্রের জন্য। ও হ্যাঁ, ইদানিং শরীর থেকে বাজে গন্ধও আসে। ড্রিঙ্কস করে নিশ্চয়ই। মৌসুমীর বাবা নেই, মা প্রাইমারির শিক্ষিকা, আর ভাই তো বখাটে। স্বামীর সংসার ছাড়া তার আর শক্ত জায়গাও নেই। দরজায় নক হলো। মৌসুমী খুলে দিয়ে সাইড হয়ে দাঁড়ায়। আজ মনে হচ্ছে গন্ধ তীব্র বের হচ্ছে। জড়তা ভেঙে জিজ্ঞেস করে, আপনি ড্রিঙ্ক করেন? আর কোনো প্রশ্ন না, ঝটপট কাপড় খুলে ফেলো। আর এইসব খালাম্মাদের মতো কি শাড়ি পরো, হ্যাঁ? যত সব বোরিং মহিলা মানুষ। শরীরটাও বোরিং। নো কার্ড লাইন, নো হটনেস।
এমন কথায় মৌসুমীর বুক ফেটে কান্না বের হতে চাইল, তবুও সেটাকে দমিয়ে এগিয়ে গিয়ে বলে, গোসল করে নেন, হ্যাংওভার কাটবে, আর মা শাড়ি পরে থাকতে বলে। ওকে, নাও টেক অফ ইয়োর ক্লথ অ্যান্ড লাই ডাউন। ফুফিয়ে কেঁদে দিল মৌসুমী। এ কার পাল্লায় পড়ল সে? সমুদ্র অপেক্ষা করল না, নিজেই এগিয়ে এসে খাবলে শাড়ি খুলতে শুরু করে। নখের আঁচড়ে কয়েক জায়গায় ছিলে গেল। না কোনো ভালোবাসার পরশ, না এটাকে আদর বলে। স্রেফ শারীরিক চাহিদা ছাড়া আর কিছু খুঁজে পেল না নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো। অন্যবারের চেয়ে আজকে সবকিছু ছাপিয়ে গেছে হিংস্রতায়। ব্যথায় কুকিয়ে উঠল যখন সেই অবস্থায় সাপটে গালে পরপর কয়েকবার থাপ্পড় দিল সমুদ্র। সারা রাত শরীর আর মনের ব্যথায় দুই চোখের পাতা একে অপরের সংস্পর্শে আসেনি। বারান্দায় বসেছিল কাঠ হয়ে, আর সমুদ্র মরার মতো সারা বিছানায় হাত পা মেলে গভীর নিদ্রায়। এসব কাকে বলবে? কাউকে কি বলা যায় স্বামীর হিংস্রতার কথা? নেশার ঘরে এমন করেছে, নিশ্চয়ই নেশা ছাড়া এমন করবে না। সব ঠিক হয়ে যাবে ভেবে উঠে দাঁড়ালো। এটাই একমাত্র বাঙালি নারীর বেঁচে থাকার চাবিকাঠি। একদিন সব ঠিক হয়ে যাবে। আজ সকাল সকাল জিয়ানার ক্লাস, জেনিও বের হয়েছে তার সাথে। সকালে আজ জগিংয়ে যেতে পারিনি। পারবে কিভাবে? রাফিনের অনুরোধে অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলেছে। কথায় আছে, অনুরোধে ঢেকিও গিলতে হয়। জিয়ানা না হয় একটু কথা বলেছে, বেশিরভাগ আলাপ হয়েছে পড়াশোনা নিয়ে। রাফিন রসালো আলাপে ঢোকার আগেই জিয়ানা ব্রেক করে অন্যদিকে চলে গেছে। জেনিকে পেছনে নিয়ে দুই বোন যখন ক্যাম্পাসে ঢুকলো তখন বেশ গন্ডগোল। এই সকালবেলা ক্যাম্পাস ফাঁকা থাকে, তবে আজ বেশ গরম। জিয়ানা একজনকে ডেকে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে মুখ কুঁচকে অন্যদিকে চলে গেল। ভাবখানা এমন, সে বিরোধী দলীয় কেউ। আর একটু এগিয়ে গিয়ে জেনি নেমে তার ডিপার্টমেন্টে চলে গেল। তার অবশ্য ক্লাস নেই। সজীব রাগ করে আছে 2 দিন থেকে, এজন্যই রাগ ভাঙানোর জন্য এসেছে। জানে ক্লাবেই আছে কোথাও পড়ে। জিয়ানা যখন ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিল তখন দেখে বদি আর মক্কু তাকে ইশারা করছে সেদিকে যেতে। দুইজনের চেহারার ডিসপ্লে বেশ পরিবর্তন হয়েছে। একজনের চোয়ালে আলু গজিয়েছে, আর একজনের ঠোঁট ফেটে লাল হয়ে আছে। পালের গোদাটার কি অবস্থা জানার জন্য বলে, কাবলিওয়ালা কই? শ্বশুর বাড়ি, মক্কু বলল। আরে ব্যাস, আমি জানতাম তাহার আনঅফিসিয়াল বউ আছে, এখন দেখি শ্বশুরবাড়িও আছে। সব রাজনীতিবিদদের একটাই শ্বশুরবাড়ি, সেটা হলো জেলখানা, বলে মক্কু আর বদি হাই ফাইভ করলো। কিন্তু বদির হাতেও মনে হয় ব্যথা। হালকা কুকিয়ে উঠে মকুকে লাথি দিল একটা। আপনারা গেলেন না ভাইয়ের শ্বশুরবাড়ি? আমাদের যেন না যাওয়া লাগে, তাই ভাই নিজেই গেছে। সমস্যা নেই, ভিআইপি ট্রিট দিয়ে বাপ বাপ বলে আজ বিকেলেই ছেড়ে দিবে, বলে আবার হাসা শুরু করে দুইজন। তারপর মক্কু ভেতর থেকে একটা সাইকেল এনে জিয়ানার কাছে দিল, আর জিয়ানারটা নিজের কাছে নিল। নতুন সাইকেলটা জিয়ানার আগের মডেলের, আর কালার সব আগেরটার মতো। জিয়ানা চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো এদের মতলব। তাকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে বদি বলল, এটা তোমাকে দোকান থেকে দিয়েছে, সেদিন একটা রিসিট কাটা হলো না, সেটার জন্য তুমি লটারি জিতেছ। আর এই পুরনটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করার নির্দেশ এসেছে উপরমহল থেকে। এখন এখান থেকে ফটো। ইয়ার্কি পেয়েছেন? মানি রিসিট দিয়ে লটারি পায় মানুষ? আর এটা আজ 12 দিনেই পুরাতন হলো কিভাবে? ইয়ার্কি মশকরা জানি না রে বইন, তবে নির্দেশ, তোমার সাইকেলে কোনো পুরুষ উঠতে পারবে না। যদি ওঠে সেই সাইকেলকে ভেঙে গুঁড়া গুঁড়া করে কটকটি না খেলে আমাদের দিয়ে কটকটি বানানো হবে। নো মোর প্রশ্ন। মক্কু বলে ভেতরে চলে গেল। বদি বলল, ঝামেলা করো না আপু, এটা আসলে আমরা দোকানে বলে আসছিলাম এই মডেল আসলে জানাইতে, আর পুরাতনটার বদলে এটা, কোনো সমস্যা নেই, বলে সেও চলে গেল। পেছনে জিয়ানা এদের গুজামিলের হিসেব কোনোটাই না বুঝে দাঁড়িয়ে থাকে। জিয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৌসুমী এগিয়ে এসে কাঁধে হাত রাখলো। কিছুটা চমকে গেলেও নিজেকে সামলে নিয়ে মুচকি হাসলো জিয়ানা। কিন্তু মৌসুমীকে দেখে পুনরায় ভ্রু কুঁচকে গেল তার। হাত বাড়িয়ে ঠোঁটের কাটা আর মুখের একপাশে ফুলে ওঠার জায়গায় দেখিয়ে বলে, কি হয়েছে তোর মৌ? শরীর ঠিক আছে? জিয়ানার বাড়িয়ে দেওয়া হাত নিজের হাতে নিয়ে বলে, বিছানা থেকে পড়ে গিয়েছিলাম, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চল। মৌসুমী হাত ধরায় জিয়ানা বুঝতে পারলো তার শরীর বেশ গরম। কপালে হাত দিয়ে দেখলো, হ্যাঁ সত্যিই অনেক গরম। ক্লাস পরে তুই এই শরীর নিয়ে ক্লাসে এসেছিস কেন? শরীরে বেশ জ্বর, মেডিসিন নিয়েছিস?
মৌসুমী মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। ওদের সামনে দিয়ে মিস তামান্না গটগট করে হেঁটে চলে গেল। ভাবখানা এমন মিস ইউনিভার্স সে। জিয়ানা হেসে দিলেও মৌসুমীর মুখটায় মেঘ জমল। কাল কয়েকবার সমুদ্র অচেতন অবস্থায় তামান্না তামান্না বলে ডেকেছে তাকে। হঠাৎ করে চোখ দিয়ে পানি পড়া শুরু করলো তার। জিয়ানার আড়ালে মুছে নিয়ে জিজ্ঞেস করলো, এমন ফিগার পেতে কি করতে হয় জিয়ানা? জিয়ানা প্রথম ফান হিসেবে নিলেও মৌসুমীর দিকে তাকিয়ে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে, ভাইয়ার সাথে কিছু হয়েছে তোর? ওই তোর গায়ে হাত তুলেছে? বিছানা থেকে পড়লে কারো দুই গাল ফুলে না। মৌসুমীর চোখের পানি দেখে জিয়ানা তার হাত ধরে উল্টো কমন রুমের দিকে হাঁটা ধরল। একটু সাইডে বসে নিজের পানির বোতল এগিয়ে দিল মৌসুমীর দিকে। একদমই পুরো বোতল খালি করলো সে। জিয়ানা বলল, তোর না নতুন বিয়ে, মাসখানেক না যেতেই এমন ব্যবহার কোনো পাগলও করবে না। ভেতরগত বা পারিবারিক কোনো রেষারেষি আছে? ডানে বামে মাথা ঘোরালো মৌ। তাহলে? কিছু বুঝতে পারছি না রে। আজ কয়েকদিন থেকে এমন উদ্ভট আচরণ। সব মেনে নিতে পারলেও ব্যক্তিগত মুহূর্তে অন্য মেয়ের নাম বললে আর মনকে শক্ত রাখতে পারি না। অন্য মেয়ে বলতে ভাইয়ার কি তোদের বিয়েতে আপত্তি ছিল? না, সে নিজেই তো ভাইয়ার কাছে প্রস্তাব দিয়েছে। আমাদের সব কিছুই তার জানা। তবে কোন বাজে মেয়ের পাল্লায় পড়েছে? ভাইয়া কি করেন? পাল্লায় কি কেউ কাউকে ফেলতে পারে বল? আর ওনাকে তুই চিনিস। নিবিড় ভাইয়ের ফ্রেন্ড সমুদ্র নাম। লম্বা ফর্সা করে যে ছেলেটা। আর ভাইয়াকেও চিনবি, বদি বলে সবাই ডাকে। আসল নাম বাদল উজ্জামান। হাঁ হয়ে গেল জিয়ানা। একটা মেয়ে এক তুড়িতেই একজন ছেলের নজর চিনতে পারে। প্রথম দিনেই সমুদ্রের নজর ছিল তার শরীরের আনাচে কানাচে। এই জন্য একটু অ্যাঙ্গেল হয়ে দাঁড়িয়েছিল তার দিক থেকে। এই কয়েকদিনে মৌসুমীকে দেখে যতটুকু বুঝেছে, এই মেয়ে সংসারী লক্ষ্মীমন্ত বউ। তাহলে হঠাৎ কি হলো? তাছাড়া বদির বোন মৌসুমী এটাও জানতো না। দুই ভাই বোনের শারীরিক গঠন কাছাকাছি যদিও। সান্ত্বনা জিয়ানা কাউকে দিতে পারে না, তবুও বলল, শোন, পুরুষের হাজার অপরাধ কিংবা দোষ মেনে নেওয়া যায়, কিন্তু চরিত্র খারাপ এই দোষ মেনে নিয়ে লাভ হয় না। যে পুরুষ 12 ঘাটে পানি পান করে বেড়ায়, সে এক ঘাটে স্থির হয়ে বসে না। তোর যদি মনোবল শক্ত থাকে তাহলে পরিবারকে জানিয়ে ব্যাটাকে টাইট দে। আর যদি পরিবার সাপোর্টিভ না হয় তাহলে তোকে শক্ত হয়ে তার সাথে লড়তে হবে। পারবি? কিভাবে পারবো বল? কোথায় সেই তামান্না আর কোথায় আমি? তামান্না বলে জোরে সোরে চিল্লিয়ে উঠল জিয়ানা। তারপর বলে, এই মাইয়ার মাঝে ঘাপলা আছে মাইরি। এই কোনো বনেদি পরিবারের মেয়ে হতেই পারে না। এমন বাতেলা মাইয়া কোনো রাতের গলি থেকেই একমাত্র উঠে আসতে পারে। 2 দিন সময় দে, এর নারী নক্ষত্র বের করব। আর তোকে আমি গাইড করব। তুই এইবার মিস বিউটি ক্যাম্পাসে দাঁড়াবি। তোর হাইট কত? 5 ফিট 4। আমার স্বাস্থ্য দেখেছিস? স্টেজে উঠলে সবাই হাসবে। জিয়ানা নিজের ফোন বের করে 4 বছর আগের নিজের ছবি দেখিয়ে বলল, দেখ, আমার ওয়েট ছিল 60, এখন 48। আমি কিন্তু প্রচুর খাই। খাবার খেলে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু একটা শিডিউল মেনটেন করে। এই সব ছাড়, কম্পিটিশনের দেরি আছে। আমার ওপর ছেড়ে নিজে যদি মেনটেন করতে পারিস, তোর এই হাইটে চমৎকার লাগবে তোকে। আচ্ছা, একটা বিখ্যাত জোক শোন। এক বিদেশি উপমহাদেশে ঘুরতে এসেছে। তো উনি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে এক লোক রাস্তায় প্রসাব করছে। উনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এইভাবে যে রাস্তায় হিসু করছেন, আপনাদের পুলিশ ধরে না? লোকটি উত্তরে বলল, না, এখানে তো এই ব্যবস্থা নাই, আমরা নিজেরাই ধরে করি।